আদ্রিয়ান একদম গম্ভীর মুখে বসে আছে গাড়ির স্টিয়ারিং ধরে। আর অনিমা পাশের সিটে মুখ কাচুমাচু করে বসে আছে। কিছুক্ষণ পরপর আদ্রিয়ানের দিকে তাকাচ্ছে আর শুকনো ঢোক গিলছে। আজ বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিল অরুমিতা, তীব্র, স্নেহা তিনজনের সাথে। কিন্তু রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় একটা ছেলে অনিমার সামনে সোজা হাঁটু ভেঙ্গে বসে প্রপোজ করে বসে। অনিমা কিছু সময়ের জন্যে ব্লাঙ্ক হয়ে গেছিল পুরো। তীব্র, স্নেহা, অরুমিতা তিনজনই প্রচণ্ড শকট ছিল এই ঘটনায়। আর কপাল গুনে আদ্রিয়ানও ওকে পিক করার জন্যে তখনই ওখানে এসেছিল। আর এসেই এই দৃশ্য। যদিও অনিমা সাথে সাথেই রিজেক্ট করে দিয়ে চলে এসছে, কিন্তু সামনে এগিয়ে আদ্রিয়ানকে দেখে ওর গলা শুকিয়ে গেছিল একদম। কারণ আদ্রিয়ানের চোখে মুখে স্পষ্ট রাগ ছিল। অনিমা এটাই বুঝতে পারছে না ওই উটকো ছেলেটা কোথা থেকে এসে জুটল। ও কি জানে না অনিমা কার বউ? না জানার কথা কি? যারা মিডিয়া জগতের সাথে একটু এটাচ তাদের অনেকেরই জানার কথা। যদিও শুধুমাত্র ওদের বিয়ের দিনটাতেই অনিমাকে নিয়ে আর্টিকেলস বেরিয়েছিল, এরপর আর বের হয়নি। তাই হুটহাট দেখে নাও চিনতে পারে। কিন্তু তাই বলে এমন কাজ করবে? আর করল তো, করল একদম সিংহের সামনেই করল। কি ভয়াবহ ব্যাপার! আদ্রিয়ান বলল। ছেলেটা কে? অনিমা মাথা নিচু করে ইতস্তত করে বলল, চিনি না তো। আদ্রিয়ান স্টিয়ারিংয়ে জোরে একটা আঘাত করে বলল, অপরিচিত একটা ছেলে তোমাকে প্রপোজ কেন করবে? তাও হাঁটু ভেঙ্গে বসে, ফিল্মি স্টাইলে। হুয়াই? ওই স্টুপিড জানে না তুমি আমার ওয়াইফ? মিসেস আদ্রিয়ান আবরার। অনিমার নিজেরও এবার একটু রাগ লাগল। সবসময় সব রাগ ওর ওপর ঝাড়ার কোনো মানে হয় না। ও কি আদ্রিয়ানের রাগের স্টোররুম নাকি? আজব। অনিমাও এবার কপট রাগ দেখিয়ে বলল, হয়তো জানে, কিন্তু এটা জানে না যে আমি একটা মাফিয়ার বউ, তাও আবার গ্যাংয়ের লিডার। জানলে ভুল করেও করত না। আর তাছাড়াও বউ তো থাকব না। আমি তো বলেছিলাম আপনাকে ডিভোর্স দেব। সোজা ডিভোর্স। আদ্রিয়ান অনেকটা ক্ষিপ্ত চোখে তাকালো অনিমার দিকে। তারপর দাঁতে দাঁত চেপে বলল, দেওয়াচ্ছি ডিভোর্স। বলে পকেট থেকে ফোন বের করে কাউকে একটা ফোন দি অনিমা চোখ ছোট ছোট করে তাকিয়ে বোঝার চেষ্টায় আছে যে ঠিক কি হচ্ছে। কিছুক্ষণ পর ওপাশ থেকে ফোন ধরতেই আদ্রিয়ান বলল, এক্ষুনি মাকে নিয়ে সিনিয়রের বাড়িতে চলে এসো। এক্ষুনি মানে এক্ষুনি। এরপর বেশ রেগেই গাড়ি স্টার্ট দিল। অনিমা পুরো বোকা বনে গেছে। এই ছেলে করতে কি চাইছে? অনিমাদের বাড়ির সকলেই বেশ অস্বস্তিকর অবস্থায় বসে আছে। অনিমা বাড়ি ফিরে দেখে মানিক আবরার, মিসেস রিমা দুজনেই এসছেন। ওর বাবাও গম্ভীর মুখে বসে আছেন। আদিব, আশিস, রিক, নাহিদ চারজন একই স্টাইলে হাত ভাঁজ করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আদ্রিয়ান এসে সোজা বলে বসল যে ও এই সপ্তাহের মধ্যেই ওদের বিয়ের অনুষ্ঠানটা সেরে অনিমাকে নিয়ে যেতে চায়। হাসান কোতোয়াল বললেন, দেখো, সবে তো পরীক্ষা শেষ হল, তার ওপর এখন আবার ঝড়বৃষ। কিন্তু তাকে কথা শেষ করতে না দিয়েই আদ্রিয়ান শক্ত গলায় বলল, আমি আর কোনো কথা শুনব না। তোমার কথা শুনে অলরেডি এতগুলো মাস দেবদাস হয়ে কাটিয়ে দিয়েছি, আর পারব না। ইদানিং আবার তোমার মেয়ের পাখনা গজিয়ে যাচ্ছে। সো তুমি এখন রাজি না হলে আমি কিন্তু এ বাড়ি থেকে নড়ছি না। যতদিন রাজি না হবে আমি এখানেই আছি। এক কথায় ঘরজামাই। এবার ডিসিশন ইজ ইয়োর্স। সবাই বোকার মতো তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। অনিমার তো লজ্জায় একদম মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। সবার সামনে কি শুরু করে দিল এই ছেলে? রিক ওরা সবাই মিটমিটিয়ে হাসছে আর মজা নিচ্ছে। কেউ কোনোভাবেই আদ্রিয়ানকে বোঝাতে পারল না। সে তার সিদ্ধান্তে অটল।
তাই আদ্রিয়ানের জেদের কাছে হার মানে। হাসান কোতোয়াল আর মানিক আঙ্কেল মিলে সামনের শুক্রবারই ওদের বিয়ের দিন ঠিক করে সবকিছু পাকা করল। বিয়ের দিন ঠিক হতেই ওদের মধ্যে আনন্দের হই হুল্লোড় পড়ে গেল। অনিমা ওখান থেকে সরে সোজা ছাদে চলে এলো। ছাদে এসে রেলিং ধরে জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। কি কাণ্ডটাই না করল আদ্রিয়ান! এরকম বাচ্চামো করার কোনো মানে হয়? পাগল একটা! চারপাশে ঘুটঘুটে অন্ধকার। মনে হচ্ছে বৃষ্টি হবে এখন আবার। আকাশের দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতে কেউ একজন হ্যাচকা টানে ওকে নিজের দিকে টেনে শক্ত করে কোমর জড়িয়ে ধরল। অনিমা না দেখেও জানে এটা কে। তাই বিরক্তি নিয়ে আদ্রিয়ানের মুখের দিকে তাকাল। আদ্রিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে ভ্রু নাচিয়ে বলল, কি যেন বলছিলে? ডিভোর্স দেবে? এবার দিয়ে দেখাও। আর 1 সপ্তাহ, এরপর সোজা আমার ঘরে নিয়ে যাচ্ছি। অনিমা একটা ভেংচি কেটে বলল, চিন্তা করবেন না, বিয়ের আগে ঠিক পালিয়ে যাব। দেখি কি করে নিয়ে যান। যদি পালানোর অপশনই না রাখি তাহলে কি করবেন? আদ্রিয়ান অনিমার একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এখন তো জাস্ট ফর্মালিটি করে অনুষ্ঠান করা সবে। আমাদের আসল বিয়ে তো হয়ে গেছে। তো এখন আমি কিছু করলেও সেটা অন্যায় হবে না, রাইট? কথাটা শোনার সাথে সাথেই অনিমা কেঁপে উঠল। এতক্ষণ শান্ত থাকলেও এবার নড়চড়া শুরু করে দিল। সাথে সাথে আকাশ ভেঙে বৃষ্টিও শুরু হল। আদ্রিয়ান আরেকটু শক্ত করে অনিমার কোমর জড়িয়ে ধরে বলল, এত ছটফট করছো কেন বেবি? হাজবেন্ড হই আমি তোমার। খুব শখ ডিভোর্স দেওয়ার, তাই না? বৃষ্টির বেগ এতটাই বেশি ছিল যে ওরা একদম ভিজে গেছে। বেশ ঠান্ডা জল, তার ওপর আদ্রিয়ানের এমন স্পর্শ। অনিমা একরাশ অস্বস্তি নিয়ে বলল, দেখুন ভিজে যাচ্ছি আমরা, প্লিজ ছাড়ুন না। আদ্রিয়ান যেন অনিমার কথা শুনতেই পায়নি। একদম মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমার কপালে কপাল ঠেকিয়ে বলল, বর্ষণ হোক না, ক্ষতি কি? আমি কি? আর কিছু বলার আগেই অনিমা চুপ করে গেল। কারণ আদ্রিয়ান অনিমার কথা বলার উপায়ই রাখেনি। কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে থেকে আবেশে ধীর গতিতে চোখ বন্ধ করে ফেলল। এরকম স্পর্শের সাথে অনিমা প্রথমবার পরিচিত হল, তাই সমস্ত শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে ওর। বেশ অনেকটা সময় পর আদ্রিয়ান অনিমাকে ছাড়ল। বৃষ্টির শব্দের সাথে দুজনের ভারী নিঃশ্বাসের শব্দও আসছে। অনিমা এখনো চোখ খোলেনি। আদ্রিয়ান অনিমার কপালে কপাল ঠেকিয়ে জোরে শ্বাস নিতে নিতে বলল, তুমি যত দূরে সরতে চাইবে আমি ঠিক ততটাই কাছে টেনে নেব। তুমি দূরে যেতে চাইলেও আমি যেতে দেব না জান পাখি। অনিমা আস্তে আস্তে চোখ খুলে তাকালো আদ্রিয়ানের দিকে। দুজনের দৃষ্টিই দুজনের চোখের দিকে। একে অপরের দৃষ্টির গভীরতায় হারিয়ে যাচ্ছে ওরা। অনেকটা সময় এভাবে দৃষ্টি বিনিময়ের পরে অনিমা ধীর কণ্ঠে বলল, আই লাভ ইউ। এই 3টে শব্দ শোনার সাথে সাথেই আদ্রিয়ানের সমস্ত শরীর কেঁপে উঠল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল অনিমার দিকে। কিন্তু আদ্রিয়ানকে এত অল্প অবাক করে অনিমা যেন তৃপ্তি পেল না। তাই একটা অসম্ভব কাজ করে বসল। আদ্রিয়ানের গালে হাত রেখে পা উঁচু করে আদ্রিয়ানের গালে গভীর এক কিস করে বসল। আদ্রিয়ান চোখ বড় বড় করে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা হঠাৎ করেই আদ্রিয়ানকে জড়িয়ে ধরল। আসলে এমন কাণ্ড করেছে যে আদ্রিয়ানের দিকে তাকাতেও লজ্জা করছে এখন। পারলে এখন আদ্রিয়ানের বুকের মধ্যে ঢুকে যেত ও। ব্যাপারটা বুঝতে পেরে আদ্রিয়ান হেসে ফেলল। অনিমাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। নিজেকে আজ পূর্ণ মনে হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে হালকা হেসে ফিসফিসে আওয়াজে বলল, ধন্যবাদ বর্ষণের রাত। বিয়ের বিভিন্ন আয়োজন করতে করতে দেখতে দেখতেই 1 সপ্তাহ কেটে গেল।
আজ অনিমা আর আদ্রিয়ান দুজনেরই হলুদ সন্ধ্যা। আদ্রিয়ানের হলুদের ব্যবস্থা আদ্রিয়ানদের বাড়িতে আর অনিমার হলুদের ব্যবস্থা অনিমার বাড়িতেই করা হয়েছে। দুই বারেই চমৎকারভাবে সাজানো হয়েছে। রাত হয়ে গেছে। হরেক রকম লাইটিংয়ের আলোতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত বড় একজন সেলিব্রিটির বিয়ে এরকমটাই স্বাভাবিক। অনিমাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। হলুদ শাড়ি, গায়ে বিভিন্ন কাঁচা ফুলের হালকা গয়না দিয়ে সাজিয়েছে ওকে, যেগুলো আদ্রিয়ান নিজে পছন্দ করে কিনে লোক দিয়ে নিজের পছন্দ মতো ডিজাইন করে বানিয়েছে। বেশি মেকআপ করানো হয়নি। ওপাশে আদ্রিয়ানের হলুদ হচ্ছে, তার মধ্যেই ও অরুমিতা আর স্নেহাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে অনিমাকে সাজাবে। এটা নিয়ে দুপাশ থেকেই দুদলের হাসির শেষ নেই। আদিব, রিক ওরা একটু পরপরই এই জন্য আদ্রিয়ানকে পচাচ্ছে এজন্য। আর এপাশ থেকে স্নেহা আর অরুমিতা দাঁত বের করে করে হাসছে। অনিমা শুধু অসহায়ের মতো বসে বসে দেখছে এদের পাগলামো, আর একটু পরপর লজ্জায় লাল হচ্ছে। ও বাড়িতে আদ্রিয়ানের হলুদের অনুষ্ঠান শেষ করে রিক, স্নিগ্ধা, আদিব, রাইমা, অভ্র, জাবিন, আশিস, নাহিদ, তনয়া আরও আদ্রিয়ানদের পরিচিত ইয়াং সকলের গিফটস, হলুদ আরও বিভিন্ন জিনিস নিয়ে এসছে। সব রেখে অনিমার সাথে দেখা করার জন্যে ওর রুমে এসে দেখে স্নেহা আর অরুমিতা অনিমার হাতে মেহেদি পরাচ্ছে। তীব্র কাজে ব্যস্ত। রিকের দৃষ্টি অনিমার ওপর পড়তেই কয়েক সেকেন্ড তাকিয়ে রইল ও। খুব সুন্দর লাগছে আজ মেয়েটাকে। বুকের মধ্যে কোথাও একটা কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এটাও খেয়াল করল যে কোনো আফসোস বা হিংসে হচ্ছে না ওর, বরং ওর নীলপরীর মুখে সুখের ওই হাসি দেখে মনে হচ্ছে ব্যাস এটুকুই তো চাই। অনিমার দৃষ্টি রিকের ওপর পড়তেই অনিমা মুচকি এক হাসি দিল। রিক এগিয়ে গিয়ে বিছানায় বসে অনিমার দিকে তাকিয়ে বলল, বেশ সুন্দর লাগছে কিন্তু ভাবিজান। অনিমা অনেকটা দুষ্টুমির ছলেই বলল, কেন, এমনিতে সুন্দর লাগে না? না, কালো পেতনির মতো লাগে। আদ্রিয়ানের চোখে নিশ্চয়ই ডিফেক্ট আছে, তাই তোমাকে এত পছন্দ হয়েছে। অনিমা একটা বালিশ ছুঁড়ে মারল রিকের মুখের ওপর। রিক বালিশটা ধরে শব্দ করে হেসে ফেলল। কিছুক্ষণ মুখ ফুলিয়ে তাকিয়ে থেকে শেষে অনিমাও হেসে ফেলল। হলুদের প্রোগ্রাম শেষ হতে হতে বেশ রাত হয়ে গেল। অনিমা বেশ ক্লান্ত হয়েই ঢুকল নিজের রুমে। অনেকটাই ধকল গেছে আজ ওর। বিয়ে করতেও যে এত ঝামেলা সেটা জানত না। জানলেই বা কি, করতে তো হতোই। রুমে ঢুকে লাইট অন করার সাথে সাথেই আদ্রিয়ান টেনে ওকে দেয়ালের সাথে আটকে ধরে ফেলল। অনিমা অবাক চোখে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। হঠাৎ আক্রমণে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। আদ্রিয়ানের ঠোঁটে মুচকি হাসি ঝুলে আছে। দু গালে, কপালে, গলায় হলুদ লাগানো, চুলগুলো আঁচড়ায়নি, স্যান্ডো গেঞ্জি আর জিন্স পরেই চলে এসছে। অনিমা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আপনি আপনি এখানে কি করে এলেন? বাহ রে, আমার বউয়ের হলুদে সবাই হলুদ লাগাবে আর আমি লাগাবো না? সেটা হয় নাকি? অনিমা অবাক হয়ে বলল, আপনি এখানে আমায় হলুদ লাগাতে এসছেন? কেউ দেখেনি তো? দেখে ফেললে কি হবে? এমনিতেই সাজানোর সময় যে কাণ্ড করেছেন লজ্জায় মাথা তোলা দায় হচ্ছিল আমার। আদ্রিয়ান হেসে বলল, আরে কুল মাই ডিয়ার ওয়াইফ, ব্যালকনি দিয়ে এসছি। মই। অনিমা বিরক্তি নিয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। এই ছেলে ব্যালকনি টপকাতে একদম ওস্তাদ। অনিমা এসব ভাবতে ভাবতেই আদ্রিয়ান ওর নিজের হলুদ মাখা গাল অনিমার হলুদ মাখা গালে ঘষে দিল। শুধু গাল, গলা পুরোটাতেই দুজনের হলুদ মিলেমিশে একাকার করে তবেই ছাড়ল। এরপর অনিমার কপালে একটা চুমু দিয়ে কানের কাছে ঠোঁট নিয়ে বলল, দ্রুত ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। বেশিক্ষণ শাওয়ার নেবে না কিন্তু।
ঠান্ডা লাগবে। বাকি কথা কাল হবে বাসর রাতে, বলে অনিমাকে একটা মোহনীয় হাসি উপহার দিয়ে আবারও ব্যালকনি দিয়েই চলে গেল আদ্রিয়ান। অনিমা বোকার মতো তাকিয়ে রইল আদ্রিয়ানের যাওয়ার দিকে। ওর কানে শুধু আদ্রিয়ানের বলা শেষ বাক্যটাই বাজছে, উফ, কি ভয়ঙ্কর। আদ্রিয়ান এই মুহূর্তে বেশ বিরক্ত, কারণ ওকে নাকি সবাই মিলে গোসল করাবে তেলহলুদ দিয়ে। আবার মিডিয়ার লোকেরাও বসে আছে সেই দৃশ্য শ্যুট করবে বলে। আদ্রিয়ান তো কিছুতেই যাবে না নিচে। সবাই মিলে এত করে বলছে, বেলাও হয়ে যাচ্ছে, কিন্তু আদ্রিয়ান যেতে নারাজ, রুমে চুপচাপ বসে আছে খাটের ওপর। তাও আসাম করে। আদ্রিয়ান মুখ ফুলিয়ে বলল, কাম অন ইয়ার, এভাবে সবার সামনে আমি স্নান করব? তাও আবার মিডিয়ার লোকজন দেখবে, আবার বড় নিউজও করবে। আমি পারব না। আদিব ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, বাচ্চাদের মতো করছিস কেন? তোর বস্ত্রহরণ করবে না কেউ, জাস্ট হলুদ লাগিয়ে গায়ে একটু পানি ঢালবে। গোসলটা তুই ভেতরে এসেই সেরে নিস। আদ্রিয়ান রাগী কণ্ঠে ঝাড়ি মেরে বলল, কোনো দরকার নেই। দরকার আছে। একদম বাদরামো করবে না আদ্রি। একটা দিনে তোমার আহামরি কোনো সমস্যা হবে না। এত ধুমধাম করে বিয়েটা যখন করছো তখন এটুকুও করতে হবে। কথাটা বলতে বলতে মিসেস আবরার ভেতরে ঢুকলেন। আদ্রিয়ান মুখ ফুলিয়ে বলল, কিন্তু মা। মিসেস রিমা বেশ অনেকটা রাগ দেখিয়ে বললেন, কোনো কিন্তু না, চুপচাপ নিচে চলো। তোমার আন্টিরা সব অপেক্ষা করছে। তাড়াতাড়ি কাজ সারতে হবে, বলে উনি চলে গেলেন। আদ্রিয়ান চোখ মুখ কুঁচকে বসে রইল। আজব সব নিয়ম। এগুলো কে বানিয়েছে? এখন ওর মতো একটা ছেলেকে কিনা এতগুলো বুড়ো মহিলা মিলে গোসল করাবে? ভাবা যায়? নাহিদ বলল, আরে এত হাইপার হচ্ছিস কেন? 5 মিনিটে হয়ে যাবে। চল আয়। হ্যাঁ সেটাই, আমরা নিচে আছি, তুই আয়। আদিব, আশিস আর নাহিদ চলে গেল নিচে। শুধু রিক রয়ে গেল। গোসলের করাবে তাই আদ্রিয়ানকে এখন লুঙ্গি পরতে হবে। বেচারার মোটেই অভ্যেস নেই, তাই বিরক্তি নিয়ে এদিক ওদিক মোচড়াচ্ছে খালি। রিক এগিয়ে গিয়ে লুঙ্গি গিট দিতে দিতে বলল, অভ্যাস নেই একদমই? না। কি করে থাকবে? সেই ছোটবেলাতে টানা 1 সপ্তাহ পড়েছিলাম, তাও বাধ্য হয়ে। রিক হালকা আওয়াজ করেই হেসে ফেলল। লুঙ্গি গিট দেওয়া শেষ করে বলল, মামার কোনো খবর জানিস? উমহুম, আপাতত সামনে আসবে বলে মনে হচ্ছে না। রিক অনেকটা চিন্তিত হয়ে বলল, আড়ালে থাকা শত্রুগুলোই খুব ভয়ঙ্কর হয়। আঘাতটা কোনো দিক থেকে ঠিক কিভাবে আসবে বলা যায় না। সাবধান থাকতে হবে আমাদের। আদ্রিয়ান একটা সাদা স্যান্ডো গেঞ্জি নিয়ে পড়তে পড়তে বলল, আমার মনে হয় না এখনই ওদের পক্ষে কিছু করা সম্ভব হবে। খালু জেলে। মামার পক্ষে এখন কিছু করা সম্ভব না, কারণ ওনাদের সব বিজনেসে তালা পড়ে গেছে। আর টাকা ছাড়া কোনো পাওয়ারই কাজ করে না। ওনাদের এক একজনকে এমনভাবে ভেঙ্গেছি যে ঘুরে দাঁড়াতে কম করে হলেও 1.5 থেকে 2 বছর সময় লাগবে। রিক গম্ভীর স্বরে বলল, কিন্তু যেদিন দাঁড়াবে সেদিন কিন্তু এমনিতে ছেড়ে দেবে না। আর ওনাদের প্রধান লক্ষ্য থাকবে আমাদের সবার দুর্বল জায়গায় আঘাত করা। আমাদের সবার দুর্বল জায়গা মানে বুঝতে পারছিস তো? আদ্রিয়ান একটু অন্যমনস্ক হয়ে বলল, ভাবতে খুব অবাক লাগে তাই না? যেই মামার কোলেপিঠে চড়ে আমরা দুজন শৈশবের এতটা সময় কাটিয়েছি, বড় হয়েছি, সে আমাদের মেরে ফেলতেও দুবার ভাববে না। রিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, যেখানে নিজের জন্মদাতা বাবাই যাই হোক, এসব নিয়ে যথেষ্ট মন খারাপ করা হয়েছে এতদিন। আজকের দিনে এসব কথা ভাবার দরকার নেই। চল নিচে চল। হুম চল।
আদ্রিয়ানকে তেল হলুদ মাখাচ্ছে সবাই, আর আদ্রিয়ান বিরক্ত হলেও মেকি হাসি মুখে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। আদিব, রাইমা, নাহিদ, তনয়া, আশিস সব মিটমিটিয়ে হাসছে ওর অবস্থা দেখে। স্নিগ্ধা বড় একটা ঝুড়িতে একগাদা ফুল নিয়ে হেঁটে হেঁটে আসছে। রিকো দুটো চেয়ার হাতে নিয়ে আসছিল, কিন্তু দুজনেই তাড়াহুড়োর মধ্যে থাকায় রিকের সাথে ধাক্কা লেগে ঝুড়ি উল্টে নিচে পড়ে যায়। স্নিগ্ধা রেগে গিয়ে বলে, আজব তো, দেখে হাঁটতে পারো না? রিক চেয়ার দুটো রেখে বলল, চোখ তো তোরও আছে, তুই কি করছিলি? স্নিগ্ধা কিছু না বলে বসে পড়ল ফুল তোলার জন্যে। রিকো ওকে হেল্প করার জন্যে বসে পড়ল। ফুল তুলতে তুলতে স্নিগ্ধা রিকের দিকে তাকাল। সময়ের সাথে সাথে তীব্রভাবে ভালোবেসে ফেলছে ছেলেটাকে। নিজের মনকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। কিন্তু রিক, সে কি ভাবে? রিক কি ভালোবাসতে পারবে ওকে কখনো? রিক স্নিগ্ধার মুখের সামনে গিয়ে তুড়ি বাজাতেই ওর হুঁশ ফিরল। রিক ভ্রু নাচিয়ে বলল, এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? হয়ে গেছে ওঠানো। স্নিগ্ধা কিছু না বলে ঝুড়ি নিয়ে উঠে চলে গেল। রিক ঘাড় ঘুরিয়ে একবার তাকালো স্নিগ্ধার দিকে। মেয়েটাকে হলুদ শাড়ি আর খোলা চুলে বেশ লাগে তো। কই আগে তো এত সুন্দর লাগেনি কখনো। প্রায় 1 ঘন্টার লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো অনিমা। প্রচণ্ড ক্লান্ত লাগছে এখন। কাল প্রায় রাত 3টা অবধি জেগেছিল। তার ওপর সকাল সকাল উঠে পড়তে হয়েছে। কিছুক্ষণ আগেই তেল হলুদ মাখার ঝামেলায় পড়তে হয়েছে। উফ, কি ঝামেলা! ক্লান্ত শরীরটাকেই বিছানায় এলিয়ে দিল একটু ঘুমানোর আশায়। কিন্তু সেটা আর হল না। কিছুক্ষণের মধ্যেই অরুমিতা আর স্নেহা চলে এলো খাবার নিয়ে। কারণ একটু পরেই ওরা ওকে সাজাতে বসাবে, আর সাজার পর নাকি কিছু খাওয়া যাবে না। অনিমা অসহায়ভাবে উঠে বসে করুণ দৃষ্টিতে তাকালো অরুমিতা আর স্নেহার দিকে। অরুমিতা হেসে দিয়ে বলল, আহালে আমার বাবুটা, বিয়ে করবে এইটুকু কষ্ট করবে না সেটা কি হয়? স্নেহা চোখ মেরে বলল, সেটাই, আজ সারাদিনের ধকল, রাতে দুলাভাইও রেস্ট করতে দেবে না। নো টেনশন। অনিমা কাদো কাদো মুখ করে বলল, আমার ঘুম পাচ্ছে। অরুমিতা আর স্নেহা আবারও শব্দ করে হেসে ফেলল। অনিমা বিরক্ত হল। এত হাসার কি আছে এতে? অনিমাকে খাইয়ে দিয়ে একটু গল্প করার পর ওরা আবার অনিমাকে সাজাতে বসল। লাল বেনারসি গহনাগুলোও বেশ সুন্দর ছিল। গেস্টদের মধ্যে অনেকে এসেও মাঝে মাঝে দেখে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। হাসান কোতোয়াল এমনিতে আজ ব্যস্ত, তবুও কয়েকবার দেখে গেছেন মেয়েকে। কিছুক্ষণ পরেই বাইরে থেকে হালকা আওয়াজে শোনা গেল বর এসে গেছে। কথাটা শুনতেই অনিমার মধ্যে কেমন একটা করে উঠল। ভেতরে ভেতরে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে যা ব্যাখ্যা করা যায় না। তীব্র এসে দরজায় উকি দিয়ে বলল, দুলাভাই এসে গেছে, তাড়াতাড়ি চল। অরুমিতা আর স্নেহা চলে গেল, আর অনিমা চুপচাপ বসে রইল ওখানে। একটু পরেই ওর বিয়ে হয়ে যাবে। যদিও বিয়ে তো ওর হয়েই গেছে, কিন্তু তবুও অকারণেই খুব অস্থির লাগছে ওর। গেট আটকানো থেকে শুরু করে জুতো চুরি কোনো কিছুই বাদ রাখেনি অরুমিতা, তীব্র আর স্নেহা মিলে। সবচেয়ে মজা তো হয়েছে যখন আদ্রিয়ানের জুতোজোড়া অনিমার কাছেই লুকিয়ে রাখা হয়েছিল। আর বুদ্ধিটাও স্বয়ং অনিমারই ছিল। অনেক মজা আর রসিকতার পর বিয়ে কাজ শুরু হল। হাসান কোতোয়াল মেয়ের একদম পাশে বসে 2 হাত মুঠোয় ধরলেন। কাজী যখন কবুল বলতে বলল তখনই অনিমা হালকা অস্বাভাবিক হয়ে উঠল। কেমন অদ্ভুত অনুভূতিগুলো ঘিরে ধরল ওকে। বিয়ে পড়ানোর সময়টায় হাসান কোতোয়ালের ছলছলে চোখ দেখে অনিমাও কেঁদে ফেলেছে। দীর্ঘ 5 বছর পর আব্বুকে ফিরে পেয়েও কয়েক মাসের মাথায় আবার ছেড়ে যেতে হবে। রোজ সকালে চা করে ওর আব্বুর ঘুম ভাঙানো হবে না,
রোজ রাতে আব্বুর হাতে খাওয়া হবে না। মাঝরাতে ঘুম না আসলে 2 কাপ চা করে আব্বুর রুমে বলা হবে না, ঘুম আসছে না আব্বু, চলো না গল্প করি। আদ্রিয়ানের মতো স্বামী আর ওরকম শ্বশুর শাশুড়ি পাওয়ায় বিয়ের পরও ওর সখাহ্লাদ, স্বাধীনতা, বায়না কোনো কিছুরই পরিবর্তন আসবে না ও জানে। ওনারা আসতে দেবে না, কিন্তু তবুও বাবা তো বাবাই হয়, হুটহাট দেখতেও পাবে না। তাছাড়াও সেদিন তো আদ্রিয়ানের ধমকে আর আচমকা শকের মধ্যে কবুল বলে দিয়েছিল, কিন্তু আজ তো নিজের সম্পূর্ণ অনুভূতি নিয়ে আদ্রিয়ানের নামে কবুল বলবে, নিজের অস্তিত্বকে আদ্রিয়ানের সাথে জুড়ে দেবে, আদ্রিয়ানের হয়ে যাবে ও। দুটো অনুভূতি মিশে কান্না হয়ে বেরিয়ে আসছে, ফুপিয়ে কেঁদে উঠছে। হাসান কোতোয়াল, অনিমার মামি, অরুমিতা সবাই অনেকে অনেকটা সময় বোঝানোর পর অনিমার মুখ দিয়ে কবুল বের হল। ওদিকে কাজী বলার 1 সেকেন্ডের মধ্যেই আদ্রিয়ান কবুল বলে দিয়েছে। বিদায়ের সময় অনিমাকে দিয়ে নিচে নামার সময় নীরবে কাঁদছিল অনিমা, কিন্তু দরজার বাইরে সিঁড়িতে আসতেই অনিমা কাঁদতে কাঁদতে সিঁড়ির ওপর বসে পড়ল। আদ্রিয়ান একটু আগে হাঁটছিল, অনিমার কান্নার আওয়াজে থেমে গিয়ে পেছনে ঘুরে তাকাল। অনিমাকে ওভাবে কাঁদতে দেখে মন বিষাদে ভরে উঠল ওর। হাসান কোতোয়াল দ্রুত এগিয়ে এসে মেয়ের পাশে বসতেই অনিমা ওনাকে জড়িয়ে কাঁদতে শুরু করল। সবাই বোঝাচ্ছে কিন্তু অনিমাকে সামলাতে পারছে না। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও অনিমা উঠছে না। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, এদিকে আদ্রিয়ানের অনিমার কান্নাও সহ্য হচ্ছে না, আর এখানে যতক্ষণ থাকবে ও কাঁদবেই। তাই আদ্রিয়ান এবার এগিয়ে এসে অনিমাকে কোলে তুলে নিল। অনিমা কান্না থামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে হাঁটা শুরু করল। সবাই সবাই হয়েছে, অনেকে ঠোঁট চেপে হাসছেও। গাড়ির কাছে এসে অনিমাকে গাড়িতে তুলে দিয়ে আদ্রিয়ান পেছনে ঘুরে হাসান কোতোয়ালের 2 হাত ধরে বলল, চিন্তা করো না, ওকে নিজের সবটা দিয়ে আগলে রাখব। হাসান কোতোয়াল তৃপ্তির হাসি দিয়ে বলল, এই জন্যই আমি এতটা নিশ্চিন্ত। অরুমিতা, তীব্র আর স্নেহা ওদের সাথেই গেল। আদ্রিয়ানই অনেকটা জোর করে নিয়ে যাচ্ছে ওদের। গাড়ি স্টার্ট করার পর অনিমা আবার ফুপিয়ে কেঁদে দিল। আদ্রিয়ান ওকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, কেঁদো না জান পাখি, আমার কষ্ট হয়তো। কিন্তু অনিমার এখনো মৃদু আওয়াজে কেঁদেই চলেছে। আদ্রিয়ান সযত্নে অনিমার চোখ মুছে দিতে দিতে বলল, কেঁদো না প্লিজ, আমরা কদিন পরপর এসেই সিনিয়রের সাথে দেখা করে যাব। সিনিয়রও তো আসবে আমাদের বাড়িতে, তাই না? আর যদি তবুও তোমার কষ্ট হয় তো তোমার বাবাকে কিডন্যাপ করে নিয়ে চলে আসব। প্রমিস। কান্নার মধ্যেও অনিমা হালকা হেসে ফেলল। আবরার মেনশনে পৌঁছতেই অনিমার কাছে মিসেস রিমা আর লিমা এক প্রকার দৌড়ে চলে এলো, যেন নতুন বউকে ঘরে তোলার জন্যে এতক্ষণ অধীর আগ্রহে বসেছিল। প্রচলিত সব নিয়ম রীতি মানার পর বসার ঘরে তরুণরা সবাই মিলে বসল। বাকিরা বিভিন্ন কাজে ব্যস্ত। এর মধ্যেই রিককে বাইরে চলে যেতে দেখে আদিব বলে উঠল, কি ব্যাপার, আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি, তুই কোথায় যাচ্ছিস? আসল মজাটাই তো রাতে হবে গুরু। রিক মুখে হাসি ফুটিয়ে বলল, আমার আসলে একটু কাজ আছে, ফার্ম হাউজে যাব একটু। সমস্যা নেই, কাল সকাল সকাল চলে আসব, তোরা এনজয় কর। তীব্র বলল, কিন্তু ভাইয়া আজকেই যেতে হবে? আজ না গেলে হয় না। সরি ইয়ার, থাকতে পারছি না। রাতে তো একদমই না, যাওয়া সত্যিই আর্জেন্ট। গাইস সরি, হ্যাঁ যেতে হলো, বলে রিক চলে গেল। আদ্রিয়ান কিছুই বলল না আর রিককে থেকে যেতেও বলল না, শুধু ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে ছোট্ট একটা শ্বাস ফেলল। নাহিদ আপেল চিবুতে চিবুতে বলল, যাক, অবশেষে তোদের বিয়েটা কমপ্লিট। এতদিন যা চলছিল। আদিব বলল,
হ্যাঁ সেটাই। ব্যালকনি টপকে দেখা করা, লুকিয়ে দেখা করা, ফোনে ফোনে প্রেম। মানে বিবাহিত দম্পতিদের টিনেজার স্টাইলের প্রেমটাও দেখে নিলাম। ওদের কথা শুনে একদফা হাসির রোল পড়ে গেল। আশিস বলল, তবে যাই বলো মামা, আজ রাতে তোমার শান্তি নেই। সবসময় সবার হাড় জ্বালানোর ফন্দি আটতে থাকো তাই না? এবার তোমার পালা। আদ্রিয়ান বিন্দুমাত্র বিচলিত না হয়ে সোফায় হেলান দিয়ে বসে বলল, অল দ্য বেস্ট। আদ্রিয়ানের এরকম চিলমুড দেখে নাহিদ কপাল কুঁচকে বলল, চিল করো আর যাই করো, আমরা কিন্তু ছাড়ছি না। সামনে কিন্তু তোর আর তনয়ার বিয়েও আসছে। ভয় দেখিয়ে লাভ নেই। আমরা সিদ্ধান্তে অটল। ওরা সবাই হাসিমজা করলেও অনিমা চুপচাপ বসে আছে একদম। একে নতুন বউ, তার ওপর ওদের এসব কথায় ভীষণ লজ্জা পাচ্ছে। কিছুক্ষণ এরকম হাসি মজা করার পর মিসেস রিমার কথায় অনিমাকে জাবিনের রুমে নিয়ে গেল একটু রেস্ট করার জন্যে। অনিমা সব গহনা খুলে, চুল খুলে একটু হালকা হয়ে বসল। যেই বিছানায় একটু গা এলাতে যাবে, তখনই আদ্রিয়ান এসে হাজির হল। অনিমা উঠে বসে শাড়ি ঠিক করে নিল। আদ্রিয়ান পকেটে হাত গুজে এগোতে এগোতে বলল, টায়ার্ড খুব? অনিমা নিচু কণ্ঠে বলল, হুম। আদ্রিয়ান ঘড়ির দিকে একবার তাকিয়ে বলল, এখন 7:30 বাজে। 9:30 আগে কেউ তোমাকে ডিস্টার্ব করতে আসবে না। তাই আপাতত একটু ঘুমিয়ে নাও, ভালো লাগবে। এটুকু বলে চলে যেতে নিয়েও এগিয়ে এসে অনিমার দিকে একটু ঝুঁকে বলল, রেস্ট করার জন্যে কিন্তু এই সময়টুকুই পাবে। রাতে কিন্তু টায়ার্ড বললেও আমি শুনছি না। বলে অনিমার চোখে চোখ রেখে একটা বাঁকা হাসি দিয়ে চোখ মেরে চলে গেল। আর অনিমা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শুকনো ঢোক গিলল। খুব বেশি ক্লান্ত থাকায় শুয়ে পড়ার সাথে সাথেই বেশ গভীরভাবেই ঘুমিয়ে পড়েছিল অনিমা। গোত্রাতেও হলুদ, নাচগান সব প্রোগ্রাম শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিল, তার সাথে আজ সারাদিনের ধকল। 9:30 পরে মিসেস রিমা প্লেটে করে খাবার নিয়ে এল অনিমার জন্যে। অনিমাকে পরপর 3বার ডাকার পর ও পিটপিটে চোখে তাকাল। মিসেস রিমাকে বসে থাকতে দেখে এক প্রকার হুড়মুড়িয়ে উঠে বসল ও। ঘুম ঘুম চোখে দেয়ালের দিকে তাকিয়ে দেখল যে 9:45 বাজে। অনিমা অসহায়ভাবে মিসেস রিমার দিকে তাকিয়ে বলল, সরি মামনি, অনেকক্ষণ যাবৎ ডাকছ না? মিসেস রিমা মুখে হাসি ফুটিয়ে বললেন, এতটা ক্লান্ত ছিলি, এত কম ডাকে উঠে যাবি সেটাই ভাবিনি। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাইয়ে দিচ্ছি। অনিমা মাথা নেড়ে উঠে চলে গেল ফ্রেশ হতে। ভালোভাবে ফ্রেশ হয়ে নিল যাতে ক্লান্তি আর ঘুম ভাবটা একটু কমে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই মিসেস রিমা ভাত মেখে ওর মুখের সামনে ধরে বলল, সেই দুপুরে কি না কি খেয়েছিস? সন্ধ্যায় তো খেলিই না কিছু, শুধু 2 চামচ পায়েস। এবার এইটুকু চুপচাপ খেয়ে নে তো, তোকে বেশ ক্লান্ত লাগছে। অনিমা হালকা একটু হেসে হা করল। মিসেস রিমা ওকে খাওয়াচ্ছে, অনিমা শান্ত চোখে তাকিয়ে আছে ওনার দিকে। ছোটবেলা থেকে কখনো মায়ের আদর পায়নি ও। মা কি হয়, কেমন হয়, ও জানেই না। হাসান কোতোয়াল ওকে খুব যত্নে মানুষ করলেও মায়ের অভাব তো কখনো পূরণ হয় না। কিন্তু নিজের শাশুড়ির কাছে এতটা স্নেহ পাবে সেটা সত্যিই ভাবেনি অনিমা। খাওয়ার মাঝে কিছু একটা ভেবে অনিমা জিজ্ঞেস করল, আচ্ছা, লিমা আন্টি কোথায়? মিসেস রিমা খাবারের লোকমা অনিমার মুখে দিতে দিতে বললেন, নিচে আছে রে, কাজে ব্যস্ত। বুঝতেই পারছিস কাল রিসিপশন। আমারও তোকে খাইয়ে কাজে লেগে পড়তে হবে। চল তাড়াতাড়ি শেষ কর, যেতে হবে আমায়। মিসেস রিমা অনিমাকে খাইয়ে দিয়ে চলে যেতেই স্নিগ্ধা, অরুমিতা, স্নেহা, জাবিন চলে এলো রুমে। স্নিগ্ধার হাতে একটা ব্যাগ। দরজা বন্ধ করে চারজনই দাঁত বের করে নিঃশব্দে হাসতে শুরু করল।
অনিমা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আবার কি? অরুমিতা এসে অনিমার পাশে বসে বলল, তোমাকে এখন সাজানো হবে বেবি। অনিমা জানে কেন সাজাবে, তবুও জেনে শুনেই বলল, কিসের সাজ? আমি একদম সাজতেন টাজতে পারবো না এখন, খুব ক্লান্ত আছি। স্নিগ্ধা ফিক করে হেসে দিয়ে বলল, এসব বলে লাভ নেই, সারাদিন যেসব সেজেছিলি সব নর্মাল ছিল, স্পেশাল সাজ তো এখন সাজাবো। অনিমা দুঃখী দুঃখী মুখ করে তাকালো ওদের দিকে, কিন্তু বিশেষ কোনো লাভ হল না। ওরা তিনজন মিলে অনিমাকে আবার সাজিয়ে দিল। তবে এরারের সাজটা একদম হালকা ছিল, মুখে তেমন মেকআপ ছিল না, চুলগুলোও একটা ক্লিপ দিয়ে স্টাইল করে ছেড়ে দিয়েছে। সাজানো শেষ করে অনিমাকে আদ্রিয়ানের রুমে নিয়ে বসিয়ে দিল। এরপর তিনজনই সেই দাঁত বের করা হাসি দিয়ে অল দ্য বেস্ট বলে চলে গেল। অনিমা একবার সাজানো রুমটায় চোখ বুলাল, ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দিল একবার। কিছুক্ষণ পর আদ্রিয়ান আসবে, অদ্ভুত রকম অনুভূতি হচ্ছে ওর, ভয় লজ্জা দুটোরই মিশ্র অনুভূতি। এদিকে বাহিরে আদিব, আশিস, নাহিদ, তীব্র চারজনই ভালোভাবে ঠিক করে নিয়েছে কিভাবে আদ্রিয়ানকে বেশ কিছুক্ষণ ডিস্টার্ব করা যায়। এর মধ্যে জাবিন, অরুমিতা আর স্নেহাও চলে এলো। স্নিগ্ধা নেই, একটু বেরিয়েছে ও। ওরা সাতজন আপাতত আদ্রিয়ানকে বাসর ঘরে ঢোকা থেকে আটকানোর জন্যে অপেক্ষা করছে। টাকা আদায় করতে হবে তো। অভ্র আদ্রিয়ানের সাথে আছে তাই আর ডাকা হয়নি ওকে, কিন্তু অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও আদ্রিয়ানের আসার নামগন্ধ নেই। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে বলে ওরা যেভাবে পারল ওখানেই দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল, আর আদ্রিয়ানের আসার অপেক্ষা করতে লাগল। আদ্রিয়ানের আসতে দেরি হচ্ছে দেখে অনিমা হেঁটে হেঁটে রুমে সাজানো জিনিসগুলো দেখছিল আর হাত দিয়ে নাড়ছিল। হঠাৎ করে হাত টেনে ধরতেই অনিমা চমকে উঠল। চিৎকার করতে করতেও করল না, কারণ ততক্ষণে আদ্রিয়ানের ওর ঠোঁটে আঙ্গুল রেখে দিয়েছে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে ফিসফিসিয়ে বলল, সমসময় না দেখেই এভাবে চেঁচাও কেন? অনিমা আঙুল সরিয়ে বিরক্তি নিয়ে বলল, এই আপনি কি কখনো স্বাভাবিকভাবে আসতে পারেন না? হুটহাট কোথা থেকে এসে হাজির হয়ে হাত টেনে ধরেন, এমন কেন আপনি? আর দরজা খোলার আওয়াজ তো পেলাম না, এলেন কিভাবে? আদ্রিয়ান মুচকি হেসে বলল, ব্যালকনি দিয়ে। অনিমা অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। এরপর একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, বাসর রাতেও ব্যালকনি টপকে আসতে হলো? তো কি করব? সব বিচ্ছু বাহিনীর দল বাইরে দাঁড়িয়ে আছে, ঝামেলা করত অনেক, মাঝরাত অবধি জ্বালাবে ফর শিওর, তাই অন্য প্ল্যান করেছি। অনিমা ভ্রু কুঁচকে বলল, কি প্ল্যান? আদ্রিয়ান বাঁকা হাসি দিয়ে ওদের দুজনের ফোনই বেডের ওপর ফেলে অনিমার হাত ধরে বলল, চল আমার সাথে। বলে অনিমাকে নিয়ে ব্যালকনিতে গিয়ে দেখে মই দাঁড় করানো, নিচে অভ্র দাঁড়িয়ে লম্বা লম্বা হাই তুলছে। আদ্রিয়ান বলল, চল, নামতে হবে। অনিমা চোখ বড় বড় করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থেকে বলল, নামতে হবে মানে? কোথায় যাব এখন এত রাতে? আদ্রিয়ান বিরক্তি নিয়ে বলল, গেলেই দেখতে পাবে, আগে চল। অভ্র, মইটা ধরো। অভ্র জি স্যার বলে দৌড়ে এসে মইটা শক্ত করে ধরল। আদ্রিয়ান ব্যালকনি টপকে মইয়ে পা রেখে বলল, জান পাখি, হাত দাও। পাগল হয়েছেন আপনি? আমি এখন শাড়িটারি পরে এই মই বেয়ে নামব? অসম্ভব, কিচ্ছু হবে না, আমি ধরে রাখব তো। আমি পারব না। আদ্রিয়ান অনিমার দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, এখানে থাকলে অর্ধেক রাত পণ্ড করবে ওরা। এখন তুমি নিজে আসবে নাকি আমি অন্য কোনো ব্যবস্থা করব? দেখ, তাতে কিন্তু রিস্ক বেশি থাকবে।
আদ্রিয়ানের কথায় অনেকটা রাগের আভাস পেল অনিমা। এখন এই ছেলের কথামতো কাজ না করলে না জানি এই ছেলে আবার কি করবে। তাই কাপা কাপা হাতে আদ্রিয়ানের দিকে হাত বাড়িয়ে দিল। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার হাত ধরে আস্তে আস্তে অনেক সাবধানে নেমে গেল। আদ্রিয়ান অভ্রকে বলল, এখন যাও, 7টার দিকে এখানে থাকবে। গট ইট? অভ্র হেসে দিয়ে মাথা নেড়ে চলে গেল। অনিমা বলল, কিন্তু ওরা সবাই অপেক্ষা করে আছে তো আপনার? আদ্রিয়ান চিবুক চুলকে একবার ওপরে তাকিয়ে বলল, থাকুক, খুব শখ না ওদের আমায় জ্বালানোর? এবার সারারাত ধরে মশা মারুক, বলে অনিমার হাত ধরে বাইরের দিকে হাঁটা দিল। অনিমা হতাশ চোখে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। বাসর রাতে নাকি বরবউ পালিয়ে যাচ্ছে, তাও একসাথে। ভাগ্যিস এমন একটা স্বামী কপালে জুটেছিল, তাই তো এরকম অভিজ্ঞতাও হয়ে গেল। রিক ছাদের এক কোণে বসে আছে চুপচাপ। হালকা বাতাসে ওর চুলগুলো কিছুটা দুলছে। উদাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। বুকের ভেতরটায় খুব জ্বলছে ওর। নিজের ভালোবাসাকে অন্য কারো সঙ্গে দেখতে, নিজ উদ্যোগে তারই বাসরঘর সাজাতে সাহস লাগে। সেই সাহসটা ছিল ওর মধ্যে, কিন্তু বুকের জ্বালা তো কমার নয়। হাতে একটা মদের বোতল। ইচ্ছে করছে খেতে, কিন্তু বারবার স্নিগ্ধার বারণ আর অনিমাজ অপছন্দের ব্যাপারটাই ওকে আটকে দিচ্ছে। বহুদিন যাবৎ খাওয়া হয় না। কিছু একটা ভেবে ওটা খুলে খেতে নিলেই পেছনে থেকে স্নিগ্ধা হাত ধরে ফেলল। এরপর সহির দৃষ্টিতে রিকের দিকে তাকিয়ে বলল, এটা কষ্ট কমাতে পারে না, বরং ভবিষ্যতে অনেক কষ্টের কারণ হয়। ফেলে দাও ওটা। রিক ভ্রু কুঁচকে বলল, তুই এখানে কি করছিস? স্নিগ্ধা মলিন হেসে বোতলটা রিকের হাত থেকে নিয়ে ফেলে দিয়ে বলল, তোমাকে একা পুড়তে দেই কি করে? রিক একটা দীর্ঘশ্বাস ফেলল। এরপর কিছু না বলেই স্নিগ্ধার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্নিগ্ধা প্রথমে একটু থমকে গেলেও পরে আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিল। অনেকটা সময় চুপ থাকার পর রিক বলল, জানিস নীলপরি আর আদ্রিয়ানকে একসাথে দেখলে কতটা কষ্ট হয় আমার? বুক ফেটে যায়, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় তখন। নীলপরি যখন আদ্রিয়ানের বুকে মাথা রাখে তখন ইচ্ছে করে মেরে ফেলি ওকে, একদম মেরে ফেলি। আমার না বড্ড হিংসে হয়। জীবনে প্রথম আমি আদ্রিয়ানকে হিংসে করছি। কিন্তু দুজন মানুষই আমার খুব কাছের। নিজের সুখের জন্যে দুজনকে একসাথে কষ্ট দিতে পারবো না আমি। কিন্তু আমিও তো কষ্টটা সহ্য করতে পারছি না, একটুও পারছি না। খুব কষ্ট হচ্ছে। কি করব? কি করব আমি? হঠাৎ করেই স্নিগ্ধা বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি, রিক দা। অনিমার চোখে দুহাত দিয়ে আদ্রিয়ান একটা রুমে নিয়ে এলো ওকে। প্রায় আধ ঘন্টা গাড়ি চালিয়ে ওকে নিয়ে এখানে এসছে আদ্রিয়ান। ভেতরে আসার আগেই চোখ হাত দিয়ে ঢেকে দিয়েছে। অনিমা বারবার জিজ্ঞেস করেই চলেছে, কি হয়েছে, কোথায় নিয়ে যাবে? কিন্তু আদ্রিয়ান কোনো উত্তরই দিল না। রুমে এনে চোখটা ছাড়তেই অনিমা আস্তে আস্তে চোখ খুলে তাকাল। এখানেও বেশ চমৎকার করে রুম সাজানো, বিভিন্ন ফুল আর কালারফুল মোমবাতি দিয়ে। একপাশে দেয়াল নেই, পুরোটাই কাচের, যেটা অর্ধেকের বেশি খুলে রাখা হয়েছে। বাইরে বিশাল ব্যালকনি আর আকাশের পূর্ণ চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের আলো বিনা বাধায় রুমে এসে ছড়িয়ে যাচ্ছে। বিছানায় ফুল দিয়ে ওদের দুজনের নামও লেখা আছে। সবটা দেখে অনিমার চোখ ধাঁধিয়ে গেল এক প্রকার। সেই সাথে ভেতর ভেতর এক প্রকার কম্পনও হচ্ছে। আদ্রিয়ান পেছনে থেকে আলতো করে জড়িয়ে ধরল অনিমাকে। ওর কাঁধে থুতনি রেখে মৃদু আওয়াজে বলল, কেমন লাগলো? হঠাৎ করেই অনিমা ভীষণ লজ্জা পেয়ে গেল। লজ্জায় কিছু বলতে পারছে না।
এর আগে যে আদ্রিয়ান ওকে একেবারেই ছোঁয়নি তা কিন্তু না, কিন্তু আজকের ছোঁয়া ওর কাছে সবচেয়ে আলাদা মনে হচ্ছে। ওর সমস্ত রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যাচ্ছে, তাই চোখ বন্ধ করে শুধু ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ নিয়ে বলল, তোমাকে সমস্ত রূপেই আমার কাছে আস্ত মায়াবিনী মনে হয়, তাই আলাদা করে রূপের প্রশংসা করতে পারলাম না। বলে অনিমার গলায় ধীর গতিতে একটা লকেট পরিয়ে দিয়ে কাঁধে একটা চুমু খেল। অনিমা কেঁপে উঠল সাথে সাথে। চোখ বন্ধ করে আদ্রিয়ানের হাত খামচে ধরে জোরে জোরে শ্বাস নিতে শুরু করল। আদ্রিয়ান অনিমার কোমর ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। অনিমা চোখ বন্ধ করে রেখেছে এখনো। আদ্রিয়ান হালকা করে মুখে ফু দিতেই অনিমা আস্তে আস্তে চোখ খুলে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানের ঠোঁটে দুষ্টু হাসি ঝুলে আছে। অনিমা সাথে সাথে চোখ সরিয়ে নিল। আদ্রিয়ান মুচকি হেসে বলল, তোমার উপহার ছিল এটা। অনিমা নিচের দিকে তাকিয়ে আছে। ওর অজান্তেই ওর ঠোঁটেও হালকা হাসি ফুটে উঠেছে। আদ্রিয়ান এবার অনিমার দিকে আরেকটু এগিয়ে মোহনীয় কণ্ঠে বলল, জান পাখি। অনিমা কেঁপে উঠল। আদ্রিয়ানের এই ডাকের ওপরও বরাবরই ভীষণ দুর্বল, তার ওপর যদি এভাবে ডাকে। আদ্রিয়ান আবার বলল, আজ কি তোমাকে সম্পূর্ণ নিজের করে পেতে পারি? দেবে সেই অধিকার? অনিমার এক মুহূর্তের জন্যে বলতে ইচ্ছে করছিল, আমি তো পুরোটাই আপনার, কিন্তু বলতে পারল না। শুধু একরাশ লজ্জা নিয়ে আদ্রিয়ানের বুকে মুখ লুকাল। আদ্রিয়ানের ঠোঁটেও মুচকি হাসি ধরা দিল। ওর জানপাখি কিছু না বলেও অনেক কিছু বলে দিয়েছে ওকে, তাই পরম আবেশে দুহাতে আগলে নিল নিজের মায়াবিনীকে। এদিকে আদ্রিয়ানের অপেক্ষা করতে করতে যখন ওদের সবার ঘুমে ঢুলুঢুল অবস্থা, তখনই অভ্র এসে জানালো যে আদ্রিয়ান ব্যালকনি দিয়ে ভেতরে ঢুকে গেছে। এটুকু জানিয়ে অভ্র একটা মেকি হাসি দিয়ে রুমে চলে গেল। আসলে এই মিথ্যেটাও আদ্রিয়ানেরই শেখানো। ওরা সবাই বোকা বনে গেল, সাথে রাগও হল। নাহিদ বলল, প্রথম প্ল্যান ফ্লপ হয়েছে তো কি হয়েছে, এবার দ্বিতীয় প্ল্যান চলবে। এবার শুরু হলো আদ্রিয়ান আর অনিমার ফোনে ফোন করা, কিন্তু কোনো লাভ হলো না। ফোন ধরছে না কেউ। দরজায় টোকা থেরাপিও চালানো হলো, কিন্তু কোনো রেসপন্স নেই। ওরা সবাই বেশ অবাক হল। শোনার চেষ্টা করল ভেতরে কি হচ্ছে, কিন্তু কোনো লাভ হল না। আদিব বলল, কি বাসর করছে রে ভাই, নো এফেক্ট। কিন্তু না, হাল ছাড়া যাবে না। ওরা আবারও ওদের চেষ্টা চালাতে লাগল। অনিমা আদ্রিয়ানকে ডিস্টার্ব করার নানারকম ফন্দি করতে করতে এক পর্যায়ে দরজার সামনেই ফ্লোরে এলোমেলো হয়ে এক একজন এক একভাবে ঘুমিয়ে পড়ল ওরা। রাত ৩টা বাজে। বাইরে থেকে আসা মৃদু বাতাসে রুমের পর্দাগুলো হালকা নড়ছে। মোমবাতিগুলো সব নিভে গেছে, তবুও বারান্দা দিয়ে আসা পূর্ণ চাঁদের উজ্জ্বল আলোয় গোটা রুম হালকা আলোকিত হয়ে আছে। আদ্রিয়ানের উন্মুক্ত বুকে মাথা রেখে পরম শান্তিতে চোখ বন্ধ করে রেখেছে অনিমা, কিন্তু ঘুমায়নি এখনো। যদিও চোখে হালকা ঘুম এসেছে এতক্ষণে, কিন্তু আপাতত ও এখন আদ্রিয়ানের শরীর থেকে আসা মাতাল করা ঘ্রাণে হারিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর অনিমার চুলে আঙুল বুলাতে বুলাতে আদ্রিয়ান বলল, কি ব্যাপার, ঘুমাবে না? সকাল 7টার মধ্যে কিন্তু আমাদের আবার বাড়ি পৌঁছাতে হবে। অনিমা কিছুই বলল না, শুধু আদ্রিয়ানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। ওর ঠোঁটের কোণে হাসি ঝুলে আছে হালকা। আদ্রিয়ান অনিমার মাথায় একটা চুমু দিয়ে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। আজ ওর শান্তির ঘুম হবে, পরম শান্তির। সকাল 8টার দিকে রিক আর স্নিগ্ধা আবরার মেনশনে ফিরল। দুজনেই বেশ চুপচাপ হয়ে আছে। সারা পথ কেউ কারো সাথে কথাও বলেনি। অজানা এক কারণে দুজনের মধ্যেই সংকোচবোধ হচ্ছিল। রিক স্নিগ্ধা সারারাত সেই ফার্ম হাউজেই ছিল।
স্নিগ্ধা রিককে ভালোবাসার কথাটা বলার পর রিক কিছুক্ষণ চুপ ছিল। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, আমি আগেই কিছুটা অনুমান করেছিলাম, কিন্তু ভেবেছিলাম আমার মনের ভুল। দেখ স্নিগ্ধ, নীলপরি আমার অনেকটা জুড়ে ছিল, এখনো আছে। ভবিষ্যতের কথা জানি না। ও এখন অন্য কারো, আমার ভাইয়ের বউ। ও আমার ভাগ্যে ছিল না। আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি চিরকাল দেবদাস হয়ে জীবন পার করে দেব। আমি মুভ অন করব, অবশ্যই করব, কিন্তু আমার একটু সময় চাই রে। এখনই আমি কিছু ভাবতে পারবো না। তবে একটা কথা দিতে পারি, যেদিন আর যখনই হোক না কেন আমার বউ তুইই হবি। সেটা তুই আমাকে ভালোবাসি না বললেও আমি ঠিক করে নিতাম। আর রইল আমার ভালোবাসার কথা। দ্বিতীয়বার ভালোবাসা যদি সত্যিই সম্ভব হয়ে থাকে তাহলে আমার দ্বিতীয় এবং শেষ ভালোবাসাও তুইই হবি। স্নিগ্ধা মনোযোগ দিয়ে শুনছিল রিকের কথাগুলো। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল ওর। এই ছাড়া আর কিছুই তো প্রয়োজন নেই ওর। এর চেয়ে বেশি কি চাই? কারো জীবনের প্রথম ভালোবাসা হতে পারা সৌভাগ্যের, কিন্তু কারো জীবনের শেষ ভালোবাসা হয়ে উঠতে পারা পরম সৌভাগ্যের। এমন ভাগ্য কজনের হয়? রিক যদি ওকে এইটুকু দিতে পারে তাতেই ও খুশি। করিডোর দিয়ে হেঁটে ওরা দুজনেই নিজেদের রুমের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু আদ্রিয়ানের রুমের সামনেটা পাস করতে গিয়ে ওরা দুজনেই থেমে গেল। ভ্রু কুঁচকে গেল দুজনেরই। অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে আবার দরজার দিকে তাকাল। নাহিদ, আদিব, আশিস, তীব্র, জাবিন, অরুমিতা, স্নেহা, তনয়া সব এখনো অনিয়াদ্রিয়ানের রুমের সামনে পড়ে আছে। এক একজন এক প্রকার মরার মতো করেই ঘুমাচ্ছে। স্নিগ্ধা অবাক হয়ে বলল, কেসটা কি হলো বলো তো? রিক হাত ভাঁজ করে বলল, রাতে ওদের দুজনকে ডিস্টার্ব করার প্ল্যান করছিল মনে হয়। আদ্রিয়ানকে আমি যতদূর চিনি ওদের প্ল্যানের আগাটু গোড়া গোটাটাই ফ্লপ হয়েছে। তাই এখানেই ঘুমিয়ে পড়েছে সব, বলে ফিক করে হেসে ফেলল। স্নিগ্ধা কোমরে হাত রেখে বলল, অদ্ভুত, এরা কি কোনোদিনও মানুষ হবে না নাকি? কি সব আজগুবি বুদ্ধি। চল ওঠাই সবগুলোকে। এর মধ্যেই অনিমা দরজা খুলল। নাহিদ আর আশিস পুরো দরজার সাথে হেলান দিয়েই ঘুমিয়েছিল। অনিমা দরজাটা খোলায় দুজনেই পেছনে দিকে পড়ে গেছে। আচমকা এভাবে পড়ে যাওয়াতে দুজনেই হুড়মুড়িয়ে উঠে বসল। রিক আর স্নিগ্ধা দুজনেই হেসে ফেলল ওদের কাণ্ড দেখে। আর অনিমা পুরোপুরি বোকা বনে গেল। সকাল সকাল এরা রুমের দরজার কাছে বসে কি করছে? নাহিদ আর আশিস বোকা বোকা চোখে তাকিয়ে আছে অনিমার দিকে। রিক আর স্নিগ্ধার হাসির আওয়াজ শুনে আদিব, তীব্র, জাবিন, অরুমিতা, তনয়া, স্নেহা সব উঠে পড়ল। সবগুলোই চারপাশে একবার তাকিয়ে বোঝার চেষ্টায় ছিল যে কি হলো। কিছুক্ষণের মধ্যেই সবটা মনে পড়তেই গোলগোল চোখে অনিমার দিকে তাকিয়ে আছে। অনিমা এখনো চোখ ছোট ছোট করে দেখছে ওদের। এর মধ্যেই আদ্রিয়ান উঠে এলো। পরনে একটা সাদা স্যান্ডো গেঞ্জি আর জিন্স। চোখ কচলাতে কচলাতে দরজার কাছে এসে লম্বা একটা হাই তুলে, কপালে পড়া এলোমেলো চুলগুলো নেড়ে ফ্লোরে বসে থাকা বাকিদের দিকে তাকিয়ে একটা হাসি দিল। তারপর দরজায় এক হাত রেখে বলল, সকাল সকাল সব আমার রুমের সামনে ফ্লোরে বসে আছিস কোনো দুঃখে? ধর্মঘট করার প্ল্যান করছিলি নাকি? ওরা সবাই দ্রুত উঠে দাঁড়াল। আদিব চোখ কচলে একটু ভালোভাবে তাকিয়ে বলল, ওই শালা, তুই চিটিং করে ভেতরে ঢুকলি কেন? আদ্রিয়ান নাকে আঙুল ঘষে বলল, ভাষা ঠিক কর। আমার রুমে আমি কিভাবে ঢুকব সেটা টোটালি আমার ব্যাপার, তাই না? নাহিদ বলল, বাত কানে কি তুলা গুজে নিয়েছিলি? নাকি টেম্পোরারি শুনতে পাওয়ার ফিচার আনস্টল করে দিয়েছিলি? অরুমিতা বলল, সেটাই।
মনে হচ্ছিল এরা এই দুনিয়াতেই নেই। জাবিনও বলল, একদমই। হচ্ছিলটা কি ওখানে? অনিমা এবার বুঝতে পারছে কাল রাতে আদ্রিয়ান কেন এসব বলছিল। সত্যিই কি দুষ্টু পরিকল্পনা ছিল এদের। কাল এখানে থাকলে তো অনিমা বারবার লজ্জা পেয়ে পেয়ে মরেই যেত। তবে ওর বর্তার মাথায়ও কম বুদ্ধি নেই। মানতেই হবে। দেখতে হবে তো বর্তা কার। এসব ভেবে আপন মনেই হাসল অনিমা। আদ্রিয়ান বলল, সবগুলো গাধার দল। বাসর রাতে যা হয় সেটাই হচ্ছিল। সিম্পল। আমার কথা ছাড়, তোদের কথা বল। আমার রুমের সামনে ফ্লোরে এভাবে পড়েছিলি কেন? পাহারা দিচ্ছিলি বুঝি? এই না হলে বন্ধু। বন্ধুর বাসর ঘরের সামনে বসে সারারাত বসে মশা মারতে মারতে পাহারা দিচ্ছিল, যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। বাহ, এই কাজের পুরস্কার হিসেবে আজ আমাদের বাড়িতে তোদের খাওয়া ফ্রি করে দিলাম যা। ওরা অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। এটা কোনো কথা হলো? ওরা তো এমনিতেই ইনভাইটেড। ওদের এত অবাক চাহনিকে পাত্তা না দিয়ে আদ্রিয়ান বলল, জান পাখি, জামা বের করে দাও তো, আমিও শাওয়ার নেব। তেরে জেসা ইয়ার কাহা, কাহা এইসা ইয়ারানা। গুনগুনিয়ে গাইতে গাইতে আদ্রিয়ান ভেতরে চলে গেল। অনিমা একবার হতাশ চাহনি দিয়ে নাহিদ ওদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ভেতরে চলে গেল। ওরা এখনো বোকার মতো দাঁড়িয়ে আছে। রিকের দিকে ওদের চোখ পড়তেই রিক মেকি হেসে বলল, আরও মশা মারো বসে বসে, বলে চলে গেল নিজের রুমের দিকে। স্নিগ্ধাও হাসতে হাসতে চলে গেল। আর বাকিরা এখনো থ মেরে আছে। কি হলো ব্যাপারটা? ওরা এখনো এই রহস্যই উদ্ঘাটন করতে পারছে না যে সারারাত এদের এতভাবে জ্বালানোর চেষ্টা করেও কোনো লাভ হলো না কেন। আবরার মেনশনে আজ লোকজনের ভিড় অনেক বেশি। প্রথমত একটা বিয়ে বাড়ি, দ্বিতীয়ত একজন সেলিব্রিটির রিসিপশন। তাই মিডিয়ার লোক, বিভিন্ন সিঙ্গার, অ্যাক্টর, ডিরেক্টর অনেকেরই আসার কথা। অনেকে এসেও গেছে। সকলেই এই মুহূর্তে কাজে ভীষণ ব্যস্ত। অনিমাকে আজও আবার সাজতেন হচ্ছে। আজ একটু বেশিই বিরক্ত হচ্ছে অনিমা। এই 3 দিনে কতবার সাজতেন হয়েছে ওকে হিসেব নেই। এক এক রিচুয়ালসের জন্যে এক এক রকম সাজ। মাথা ধরে যাচ্ছে ওর এক প্রকার। স্নিগ্ধা, অরুমিতা, স্নেহা, জাবিন, তনয়া 5 জনেই অনিমার রুমে বসে আছে। স্নিগ্ধা আর অরুমিতা সাজাচ্ছে, বাকিরা সাহায্য করছে। তখনই আশিস এলো রুমে। স্বর্ণের চুড়িগুলো দিতেই এসছিল ও, কিন্তু এগুলো দিয়ে যাওয়ার সময় অরুমিতার দিকে কয়েক পলক সহির দৃষ্টি নিক্ষেপ করেছিল। অপরদিকে আশিসকে দেখেই অরুমিতার হাসিখুশি মুখ কালো হয়ে গেছে, যেটা অনিমা খুব ভালোভাবে খেয়াল করেছে। আশিস চলে যেতেই অনিমা বলল, কি ব্যাপার বলতো? আমি কয়েক মাস যাবতই খেয়াল করছি যে তোদের মধ্যে কিছু একটা চলছে। প্রথম থেকেই তোরা একে অপরের প্রতি কেমন একটা বিহেভ করছিস। আগে থেকেই চিনতিস তোরা একে অপরকে? ওরাও উৎসুক চোখে তাকালো অরুমিতার দিকে। অরুমিতা কিছু বলার আগেই অনিমা বলল, দেখ তুই কথা ঘোরাবি না একদম। আমি আগেই তোকে জিজ্ঞেস করতাম, কিন্তু করিনি। ভেবেছিলাম তুই নিজেই বলবি, কিন্তু বলিসনি। এবার জিজ্ঞেস করছি, তাই সরাসরি বলে দে। অরুমিতা কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে সবটা বলল ওদের কলেজ লাইফে অশিসের প্রথম মেসেজ। অরুমিতার রিপ্লে করা, কথা বলতে বলতে একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়া, ওদের 6 মাসে চলতে থাকা সম্পর্ক সবটাই বলল। অনিমা অবাক হয়ে বলল, সম্পর্কটা ভাঙল কি করে? অরুমিতা মলিন হেসে বলল, ও নিজেই ভেঙে দিয়েছে। হঠাৎ একদিন ফোন করে বলল ওর পক্ষে এই সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব না। কেন?
কি কারণে? কিচ্ছু বলেনি, শুধু বলেছে ও এই সম্পর্ক রাখতে পারবে না। স্নিগ্ধাও অবাক হয়ে বলল, শুধু শুধুই এভাবে না করে দিল? অরুমিতা বলল, না, কারণ ছিল, সেটা পরে জেনেছিলাম। ওর প্রেমা নামের একটা মেয়ের সাথে আগে থেকেই সম্পর্ক ছিল, আমার সাথে সম্পর্কে জোড়ানোর আগে থেকেই। ঠকাচ্ছিল আমাকেও, ভালোই বাসেনি কোনোদিন আমায়। আমিই বোকা ছিলাম যে ওকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছি। স্নেহা আগে থেকেই জানত সবটাই, কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু সবাই বেশ অবাক হয়ে গেছে, কারণ আশিস এমন করেছে ওরা ভাবতেই পারছে না। তনয়া বলল, তাহলে এখন উনি কি চায়? অরুমিতা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কি জানি, এখন হঠাৎ ওনার আমার প্রতি ভালোবাসা আবার উতলে উঠেছে মনে হচ্ছে। বারবার ফোন করা, দেখা করতে চাওয়া, মেসেজ করা, এসবই চলছে কয়েক মাস যাবৎ। কিন্তু আমি কখনো ওনাকে ক্ষমা করতে পারবো না, আর না ওনার কাছে ফিরব, বলে অরুমিতা চোখের কোণে জমা জলটা মুছে ফেলল। অনিমা কিছু বলবে তার আগেই মিসেস রিমা এসে তাড়া দিল ওদের সাজিয়ে নিচে নিয়ে যাওয়ার জন্যে। ওরা সবাই একে অপরের দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলল। এসব নিয়ে পরেও আলোচনা করা যাবে। নিমন্ত্রিত অতিথিরা সব চলে এসছে। অনিমাকেও সাজিয়ে নিচে নিয়ে আসা হয়েছে। অনিমা নীলের মধ্যে অ্যাশ রঙের ডিজাইন করা একটা শাড়ি পরেছে আজ। সাইড সিথি করে খোপা করে ফুলের গাজরা লাগিয়েছে চুলে। আদ্রিয়ানও অ্যাশ কালার একটা পাঞ্জাবি পরেছে, যার বোতাম আর কলারের বর্ডার নীল রঙের। চুলগুলো বরাবরেই মতোই কপালে পড়ে আছে। অনিমাকে নিচে নামতে দেখে আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বুকের বা পাশে হাত দিয়ে ঘাড় হালকা বাঁকা করল। অনিমা ভ্রু কুঁচকে তাকাতেই আদ্রিয়ান চোখ টিপ মেরে দিল। অনিমা আদ্রিয়ানের এমন কাজে লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। লোকটা এমন কেন? অনিমা নিচে নামার পরেই একটা মেয়ে এসে হালকা করে জড়িয়ে ধরল ওকে। অনিমা প্রথমে অবাক হলেই পরে তাকিয়ে দেখল এটা গায়িকা স্মৃতি। স্মৃতি হেসে বলল, তুমিই অনিমা, তাই তো? অনিমা মুচকি হেসে বলল, জি আপু, ভালো আছেন? স্মৃতিও উচ্ছ্বসিত কণ্ঠই বলল, একদম। এডি তোমার কথা অনেক বলেছে। সরি, হ্যাঁ, আমার জন্যে তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। চর মেরে দিয়েছিলে এডিকে? ভাবা যায়। অনিমা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। কি কাণ্ডটাই না করেছিল ও! ছি! স্মৃতি অনিমার কাঁধে হাত রেখে বলল, এমন স্বামীকে অবিশ্বাস করতে নেই ডার্লিং। মরে যাবে, তবুও অন্য কোনো মেয়েকে নিয়ে কখনো কিছু ভাববে না। আমি জানি, সেটা তুমিও জানো। খুব লাকি তুমি, যে এরকম একটা আদ্রিয়ান পেয়েছ। অনিমা মুচকি হাসল শুধু। সবাই নানারকম কাজে ব্যস্ত। হঠাৎ জাবিনের চোখ পড়ল অভ্র দিকে। অভ্র ফোনে কথা বলতে বলতে ওপরের দিকে যাচ্ছে। জাবিন কয়েকদিন যাবতই খেয়াল করছে যে অভ্র ওকে বেশি এড়িয়ে চলে, বিশেষ করে জাবিনের ভালোবাসি কথাটা বলার পর থেকে। জাবিন কিছু একটা ভেবে অভ্র পেছনে পেছনে গেল। অভ্র ছাদে দাঁড়িয়ে কথা বলছিল ফোনে। কথা বলা শেষ করে পেছনে ঘুরে তাকিয়ে দেখে জাবিন দাঁড়িয়ে আছে। অভ্র পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু জাবিন আটকে নিল। ভ্রু কুঁচকে বলল, সমস্যা কি তোমার? ইগনোর করছো কেন আমাকে? অভ্র স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমার সাথে রেগুলার কথা বলার মতো সম্পর্ক মনে হয় আমার নেই। আমি তোমার বড় ভাইয়ের পিয়ে, তোমার না। জাবিন মুচকি হেসে বলল, রেগুলার কথা বলার সম্পর্কই তো তৈরি করতে চাইছি, কিন্তু তুমি তো এখনো উত্তরই দিলে না। অভ্র আবার চলে যেতে নিলেই জাবিন অভ্র কলার ধরে বলল, একদম না, আজ চলে যাওয়ার চেষ্টাও করবে না। আগে আমার উত্তর দিয়ে তবে যাবে, না হলে ছাড়ব না।
জাবিন ছাড়ো। বললাম না, আগে আমার উত্তর চাই। অভ্র এবার একটু রেগে গেল। দু হাত দিয়ে জাবিনের কাছ থেকে কলারটা ছাড়িয়ে বলল, আমার উত্তর হলো না। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক হতে পারে না, কারণ আমি কমিটেড। আমার গার্লফ্রেন্ড আছে। চলবে।